টেন্স শেখার ধারাবাহিক ভিডিওগুলোর আজকের পর্যায়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই জানব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশনটা লিখেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স denotes an action is continued or going to be continued in the near future। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে কাজগুলো চলছে এবং নিকট ভবিষ্যতেও চলবে। ঠিক আছে, তো আমরা এখন সংজ্ঞাটা শিখে নিলাম। তো এখন চিনব কি করে, যেহেতু আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করব বা যেহেতু আমরা বাঙালি, সেহেতু আমরা যখন কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠন করব তখন কোন ধরনের বাক্যকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো। তো সেটা চেনার জন্য দেখুন এখানে চেনার উপায় আছে। তেসি, তেসো, তেসেন, চয় ছয়, চয় ছয় একের দন্তন্য, সি, স, সেন এই ওয়ার্ডগুলো থাকবে বাংলা ক্রিয়াপদের শেষে। বাংলা ক্রিয়াপদের শেষে এই ওয়ার্ডগুলো দেখে আমরা চিনে ফেলবো যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। যেমন একটা উদাহরণ দিই, তিনি বাজারে যাচ্ছেন। এখানে দেখুন ক্রিয়াপদের শেষে চয় ছয় একের দন্তন্য আছে, যেটা চেনার উপায়ের ভেতরে আছে। তারপরে তিনি আসছেন, এখানে সেন আছে, সেন, তো চেনার উপায়ের ভেতরেও কিন্তু সেন আছে। তো সংক্ষেপে বলতে গেলে ত প্লাস স থাকে, ত প্লাস স এবং চয় ছয় থাকে। যদি সংক্ষেপে চেনার উপায় বলতে হয় তাহলে এটা বলা যায় যে ত প্লাস স থাকে এবং চয় ছয় থাকে। তো চেনার উপায় তো শিখে নিলাম। এখন আমরা একটু ভাবি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোন ধরনের বাক্যগুলোকে কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন সে স্কুলে যাইতেছে, সে ভাত খাচ্ছে, সে ঘুড়ি উড়াচ্ছে, সে সাইকেল চালাচ্ছে। তো যখন আমরা কোনো একটা সেন্টেন্স বাংলায় দেখব তখন তার শেষে যখন এই ওয়ার্ডগুলো থাকবে, তেসি, তেসো, তেসেন, চয় ছয়, চয় ছয়কে দন্তন্য, সি, স, সেন এগুলো যখন থাকবে তখন আমরা বুঝে নেব যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তো এখন আমরা শিখব যে স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠিত হয়। তো স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। যেমন তিনি বাজারে যাচ্ছেন, হি ইজ গোয়িং টু মার্কেট। এখানে হি হচ্ছে সাবজেক্ট স্ট্রাকচার অনুসারে, তারপরে এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে এই অক্সিলারি ভার্ব এম, ইজ, আর এগুলো যে সাবজেক্ট থাকে এই সাবজেক্ট অনুসারে ব্যবহৃত হয়। তো হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু এর শেষে ইজ বসবে। তো হি ইজ, এখানে গো হচ্ছে ভার্ব, তার শেষে আইএনজি যুক্ত হয়েছে, গোয়িং টু মার্কেট এটা অবজেক্ট। তারপরে তিনি আসছেন, হি ইজ কামিং। তুমি চিঠি লিখছো, এখানে দেখুন চেনার উপায় আছে স, আর এখানেও কিন্তু চেনার উপায়ের ভেতরে স আছে। তুমি চিঠি লিখছো, ইউ আর রাইটিং এ লেটার। এখানে ইউ সাবজেক্ট, আর বসেছে সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব, রাইটিং রাইট ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে এবং এ লেটার অবজেক্ট। তারা বাড়ি যাইতেছে, দে আর গোয়িং হোম। তো আশা করছি এই উদাহরণগুলো থেকে আপনারা স্ট্রাকচার এবং চেনার উপায়গুলো ক্লিয়ার হয়ে গেলেন। এখন কোনো একটা ইংরেজি সেন্টেন্স দেখে আমরা কিভাবে চিনব যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। তা চেনার উপায় হিসেবে আমরা স্ট্রাকচারটাকে ফলো করতে পারি। যেমন দেখতে পারি যে সাবজেক্ট আছে কিনা, তারপরে এম, ইজ, আর আছে কিনা, তারপরে ভার্ব প্লাস আইএনজি আছে কিনা, তারপর অবজেক্ট আছে কিনা। তো স্ট্রাকচারের দিকে যদি আমরা খেয়াল করি এবং সেন্টেন্সের দিকে খেয়াল করি, তো স্ট্রাকচার অনুসারে এই মেলগুলো পেলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাছাড়াও কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো বাক্যের ভিতরে দেখে আমরা চিনতে পারি যে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হবে। যেমন এখানে দেখুন আইডেন্টিফিকেশন, এর ভিতরে কিছু ওয়ার্ড আছে, নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, গ্রাজুয়ালি। এই ওয়ার্ডগুলো যদি বাক্যের ভিতরে থাকে আমরা দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। যেমন
দ্য প্রাইস অফ মোবাইল ইজ ইনক্রিজিং ডে বাই ডে। মোবাইলের দাম দিন দিন বেড়েই চলেছে। আই অ্যাম রিডিং নাও, আমি এখন পড়ছি। তো এই নাও, এই ডে বাই ডে, এগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। এখন আমরা সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বগুলো ইউজ করলাম, এই অক্সিলারি ভার্বগুলো ইউজ করার নিয়ম শিখব। তো এম কোথায় ইউজ করব? এম এর জন্ম শুধু আয়ের জন্য, তো সেজন্য আয়ের পরে শুধুমাত্র এম ব্যবহার করব। তারপরে ইজ ব্যবহার করব যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তো এক্ষেত্রে আপনার কিন্তু পার্সন সম্পর্কে ধারণা থাকা লাগবে। তো পার্সন সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আমার চ্যানেল থেকে পার্সনের ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। এরপরে আর কোথায় বসবে? ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে বসবে, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে বসবে এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে বসবে। যেমন উই এর পরে বসে আর, তারপরে ইউ এর পরে বসে আর, ইউ একটা সেকেন্ড পারসন, এবং থার্ড পারসন প্লুরাল হচ্ছে দে এরপরে বসে আর। তো আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন অক্সিলারি ভার্ব সম্পর্কে, কোথায় কখন কোনটা ব্যবহার করব। এরপরে আসি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে নেগেটিভ সেন্টেন্সগুলো আছে সেগুলো কিভাবে গঠন করবে এবং কয়েকটি উদাহরণ। তো নেগেটিভ সেন্টেন্স গঠন করার জন্য শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিব, আর স্ট্রাকচার আগে যে স্ট্রাকচারটি শিখলাম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, সেটার মতোই থাকবে। তো স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট, তারপরে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আগে যে আমরা স্ট্রাকচার শিখলাম এটাও সেই একই রকম স্ট্রাকচার, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে নট যোগ করে দিছি। তো কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই। তুমি বাড়ি যাচ্ছ না, ইউ আর নট গোয়িং হোম। এখানে অক্সিলারি ভার্ব আর এরপরে নট যুক্ত হয়ে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স গঠিত হয়েছে। আমি খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং। আমরা বাজারে যাচ্ছি না, উই আর নট গোয়িং টু মার্কেট। তো নেগেটিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে নট যোগ করে দিলে হয়ে যাবে। এরপরে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে আমরা প্রথমে যে স্ট্রাকচারটি শিখলাম এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, সেই স্ট্রাকচারটাকেই মনে রাখবো, শুধুমাত্র ওই স্ট্রাকচার থেকে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের পূর্বে আনবো। তার মানে তখন স্ট্রাকচারটি হবে এটা, প্রথমে অক্সিলারি ভার্বে এম ইজ আর, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট এবং সবশেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। যেমন কয়েকটি উদাহরণ দেখি। আমরা কি বাড়ি যাচ্ছি, আর উই গোয়িং হোম। তারা কি বাড়ি যাচ্ছে না, আর নট দে গোয়িং হোম। তো এই সেন্টেন্সটি কি ধরনের সেন্টেন্স? এখানে জিজ্ঞাসাও করা হচ্ছে, আবার এখানে না বোধক বাক্যও হচ্ছে। তো এটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো সে সকল সেন্টেন্স যে সকল সেন্টেন্স একই সাথে প্রশ্ন করে আবার না বোধকও বোঝায়। তো সেজন্য শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে সামনে আনতে হবে, পরে নট যোগ করতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। তো আশা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কেও আপনারা বুঝতে পেরেছেন। এখন একটা নোট দেখি। এখানে নোট থেকে আমরা বেশ কিছু অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো জানতে পারবো। সেটা দেখুন যে এই ওয়ার্ডগুলো সি, হিয়ার, ফিল, ওয়ান্ট, উইশ, সিম, হোপ, থিঙ্ক, অ্যাগ্রি, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হয় না, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠিত হয়। একটি উদাহরণ আমরা দেখি। আমি একটি পাখি দেখতেছি। তো এখানে কিন্তু তেসি আছে, বাংলা ক্রিয়াপদের শেষে তেসি আছে। তো এই তেসি দেখে আমরা ভাবতে পারি যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, কিন্তু যেহেতু এখানে দেখার কথা উল্লেখ আছে, তার মানে দেখার ইংরেজি হলো সি।
তো এই সি ওয়ার্ড যেহেতু এই সেন্টেন্সের ভিতরে ইউজ হবে, সেহেতু এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠন করব না, আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন করব। আই সি এ বার্ড। তারপরে আমি খুব শীত অনুভব করতেছি, এই তেসি দেখে আমরা ভুল করব না, কারণ এখানে অনুভব করার কথা উল্লেখ আছে, তার মানে ফিল। তো এই সেন্টেন্সটিও একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গঠন করব, আই ফিল ভেরি কোল্ড। তো এটাই মূলত নোট, এবং এটা হচ্ছে আমাদের জেনে রাখা দরকার, কারণ অনেক সময় ভুল হতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।